আমার বাসার কাজের মেয়েটার বয়স 15 কি 16 হবে। মেয়েটার নাম পরি। হঠাৎ একদিন দেখলাম ও বেসিংয়ে বমি করছে। আমি দৌড়ে ওর পাশে গিয়ে দাঁড়ালাম, তার মাথায় হাত দিলাম, জানতে চাইলাম কি হয়েছে, বমি করছে কেন, শরীর কি বেশি অসুস্থ? পরি আমাকে বলল কদিন যাবৎ খালি বমি আসে তার, আর মাথা ঘুরাই, সাথে পেটও ব্যথা আছে। ওদিন পরির পেট ব্যথা ও বমির কথা শুনে আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার পরির চেক আপ করে বলল পরি মা হতে চলেছে। কথাটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ এটা কিভাবে সম্ভব? পরি অবিবাহিত, আর আমার বাসায় আমি আর মনির ছাড়া আর কেউ নেই। তাহলে পরির এই অবস্থা কেন হবে? তাই কিছুটা বিস্মিত হয়ে ডাক্তারকে বললাম, আপনি হয়তো কোথাও ভুল করছেন, এত ছোট বাচ্চা প্রেগনেন্ট হবে কি করে? আর ওর তো এখনো বিয়েই হয়নি। ডাক্তার আমাকে জোর দিয়ে বলল যে পরি প্রেগনেন্ট এবং 2 মাস রানিং। আমি ডাক্তারের কথা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু সব রিপোর্ট সাক্ষী দিচ্ছে যে পরি মা হতে চলেছে, তাই বিশ্বাস না করেও পারছিলাম না। আমি ডাক্তারের কাছ থেকে বিদায় গ্রহণ করে বাসায় চলে আসলাম। পরীকে ওর রুমে রেখে আসলাম। তারপর আমি ড্রয়িং রুমের দিকে চলে গেলাম। ড্রয়িং রুমের সোফা হেলান দিয়ে বসলাম। টেনশনে মাথায় কাজ করছে না, এটা কিভাবে সম্ভব? পরি তো বাড়ির বাইরেও বেশি যায় না, আর মনির পরীকে একদম মেয়ের মতো মা মা বলে ভালোবাসে। বিয়ের অনেকদিন পরও আমাদের কোনো সন্তান হয়নি, তাই আমরা দুজনেই পরীকে নিজের মেয়ের মতো ভালোবাসি। পরীকে আমরা কাজের জন্য আনিনি। আমি সারাদিন বাসায় একা থাকি, তাই মনির পরীকে নিয়ে এসেছে যাতে করে আমার যেন একা না লাগে। কিন্তু পরীর এ হাল কে করলো? আমি এপিট ওপিট ভেবেও যেন কিছু পাচ্ছিলাম না। তাহলে কি মনির পরীর সাথে এমন করেছে? না, আমি কি ভাবছি? দীর্ঘ 7টা বছর প্রেম করে অনেক কাঠখড় পুড়িয়ে আমি মনিরকে পেয়েছি। আমাদের বাচ্চা হয় না ঠিক আছে, কিন্তু মনির এইসব নিয়ে আমাকে কখনো আঘাত করে কথা বলেনি, বরং কেউ কিছু বললে আমাকে সান্ত্বনা দিয়েছে। তাহলে পরীর সাথে কে এমন করলো? এসব ভেবে ভেবে যেন আমার মাথা ঘুরাচ্ছিল। ড্রয়িং রুমের সোফা থেকে উঠে দাঁড়িয়ে পরীর রুমের দিকে চলে গেলাম। ওর বিছানার পাশে গিয়ে বসলাম। পরীকে জিজ্ঞেস করলাম, মা তোমার সাথে কেউ কি কোনো নোংরা কাজ করেছে? তুমি কি বলতে পারবে মা, তোমাকে কোনো ছেলে ধরেছে কখনো? পরী কথাগুলো শুনে যেন আমার কথার মানেই বুঝতে পারছিল না। সে হয়তো বুঝতেই পারছে না আমি কি বলছি। কিছুটা না বুঝেই আমাকে উত্তর দিল, কি হবে মামুনি, আমার তো কিছুই হয়নি, আর কিসের নোংরা কাজের কথা বলছো বুঝতে পারছি না। আমি কিছুটা বিস্মিত হয়ে পরীকে বুঝাতে চাইলাম কেউ তার সাথে কোনো খারাপ কাজ করেছে কিনা। পরী এই কথাগুলো শুনে এবার বুঝতে পেরেছে যে আমি পরীকে কি বুঝাতে চেয়েছি। এবার খেয়াল করলাম পরী বেশ ভয়ে লাল হয়ে গেছে। মনে হচ্ছে কিছু একটা পরী লুকাচ্ছে, আর আমাকে বলতে চাইছে না। আমি বারবার ওকে জিজ্ঞেস করছিলাম, সত্যি করে বলো, কেউ কি এমন কিছু করেছে? বারবার একই কথা জিজ্ঞেস করায় খেয়াল করলাম পরী ভয়ে কাতর হয়ে যাচ্ছে, আর না সূচক মাথা নাড়াচ্ছে। আমার বুঝতে বাকি রইল না পরী আমার কাছে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু সেটা কি? তাহলে কি মনির পরীর এই হাল করেছে? না, আমি এসব কি ভাবছি? আমার মনির এমন কখনো হতে পারে না। ও তো পরীকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আমি এসব কি ভাবছি? তাহলে পরীর এই অবস্থা কে করলো? কথাগুলো যতই ভাবছি ততই যেন মাথা ঝিম ধরে যাচ্ছে। আমি পরীর রুম থেকে বের হয়ে গেলাম। সারাটা দিন আমার এভাবেই কাটলো, কোনো কাজ করতে আর মন চাইল না। সন্ধ্যায় মনির অফিস থেকে এসে খেয়াল করলো আমি বিমর্ষ অবস্থায় বসে আছি। মনির আমাকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার কি কিছু হয়েছে? এভাবে বসে আছো যে মনমরা হয়ে? আমি নিজেকে একটু সামলিয়ে ভাবতে লাগলাম মনিরকে কি ঘটনাটা বলবো নাকি বলবো না। মনে মনে ভাবলাম এখনই বলবো না, মনির জড়িত থাকলে তাহলে হাতে নাতে ধরতে পারবো না। তাই মনিরকে উত্তর দিলাম, না এমনি বসে আছি, মনটা ভালো লাগছে না। পরীর পেট ব্যথা ছিল, তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। পরীর পেট ব্যথার কথা শুনে মনির যেন বেশ অস্থির হয়ে উঠল। অস্থির হয়ে বলতে লাগলো, কি বললো ডাক্তার, পরী এখন কোথায় আছে? মনিরের এই অস্থিরতা দেখে আমার কাছে কেমন জানি মনে হতে লাগলো। আমি কিছুটা চমকে উঠলাম ওর এই অস্থিরতা দেখে। কিছুটা চমকে নিশ্চুপ কণ্ঠে ওকে বললাম, এত অস্থির হওয়ার মতো তো কিছু হয়নি, তাহলে এত অস্থির হচ্ছ কেন? মনির হয়তো ভাবিনি আমি এমন একটা জবাব দিব, তাই আমার জবাব শুনে মনির বেশ চুপসে গেল। চুপসে গিয়ে মুখটা বেশ ফ্যাকাশে করে বলল, রিপা তুমি তো জানোই আমি পরীকে আমার মেয়ের মতো ভালোবাসি, তাই এই অস্থিরতাটুকু কাজ করছে। কিন্তু তুমি এমন জবাব দিলে কেন হুট করে? তুমিও তো পরীকে মেয়ের মতো ভালোবাসো। আমি মনিরের কথার জবাবটা একটু এড়িয়ে গেলাম। মনিরকে বললাম, ওইরকম কিছু না, আমার ভালো লাগছে না তাই এমন বলেছি। ফ্রিজে খাবার আছে, গরম করে খেয়ে নাও। তুমি খাবে না? আমি জবাব দিলাম, আমার মন চাইছে না। মনির বলল, তাহলে আমি আর পরী খেয়ে ফেলি। মনিরের মুখে পরীর নামটা শুনলেই যেন আমার গা জ্বলা শুরু করলো। তবুও নিজেকে কিছুটা সামলিয়ে বললাম, আচ্ছা খাও। এ বলে রুম থেকে বের হয়ে গেলাম। বারান্দায় উদাস মনে দাঁড়িয়ে আছি। একটু পর বারান্দায় কেন জানি মন টিকছিল না, তাই একটু ডাইনিং রুমের দিকে চলে গেলাম। ডাইনিং রুমের সামনে আসতে দেখলাম মনির পরীকে খাইয়ে দিচ্ছে। যদিও এই কাজটা মনির এর আগেও করেছে, কিন্তু কেন জানি না
আজকে মানতে পারছি না। রাতে মনির আর আমি শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভাঙলো। আমি ঘুম থেকে উঠে খেয়াল করলাম মনির আমার পাশে নেই। আমি বিস্মিত হয়ে উঠে দৌড়ে ওয়াশরুমের সামনে চলে আসলাম। ওয়াশরুম চেক করলাম, খেয়াল করলাম ওয়াশরুমে মনির নেই। আমি এবার পরীর রুমের দিকে এগুলাম। পরীর রুমের সামনে আসতে খেয়াল করলাম মনির পরীর রুমের সামনে দাঁড়িয়ে পর্দা ফাঁক করে রুমের ভিতরে উঁকি ঝুঁকি মারছে। আমি দৌড়ে ওর পেছনে গিয়ে মনিরের কলার ধরে টান দিয়ে আমার দিকে ফিরিয়ে কষে চর বসিয়ে দিলাম মনিরের গালে। মনির গাল চেপে ধরে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, রিপা, তুমি আমাকে মারলে? আমি উত্তেজিত হয়ে বললাম, তোর মতো চরিত্রহীন লম্পটকে জুতাপিটা করা উচিত। এখন আর আমার বুঝতে বাকি নেই তুই পরীর গর্ভের সন্তানের বাপ। কথাটা শোনামাত্র মনির রাগান্বিত হয়ে আমার গালে কষে চর বসিয়ে দিয়ে বলল, তুমি আমাকে মেরেছো, আমি কষ্ট পাইনি, কিন্তু বাপ মেয়েকে নিয়ে যে বাজে কথাটা বললে তাতে কষ্টে আমার বুকটা ভেঙে গেছে, সেজন্য তোমাকে মারলাম। আমি আবার অবাক হলাম। মনিরের কথা শুনে মনির খপাত করে আমার হাত ধরে বলল, আর লুকিয়ে রাখবো না, চলো আমার সাথে, তুমি নিজ চোখে দেখবে পরী গর্ভবতী হওয়ার পেছনে কার হাত আছে। বলেই আমাকে টান দিয়ে পরীর রুমের ভিতর নিয়ে গেল। রুমের ভিতরে ঢুকে আমি চমকে উঠলাম। আমাকে আর মনিরকে দেখে বিছানা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল আমার জন্মদাতা পিতা ও পরী। আমি যেন নির্বাক হয়ে গেলাম। এটা আমি কি দেখলাম? নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। আস্তে আস্তে পরীর পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, পরী, এই লোকটা এত রাতে তোর রুমে কেন? পরী কান্না করতে করতে বলল, আজ আমি সব সত্যি কথা বলবো, আমু বিশ্বাস করুন, নানা আমাকে জোর করে দুবার নির্যাতন করেছে। নির্যাতনের ভিডিও রেকর্ড করে আমাকে ভয় দেখিয়ে প্রতিদিন রাতে সে আমার কাছে আসে, আমার ইচ্ছার বিরুদ্ধে নির্যাতন করে। আর এখন আমার গর্বে আম্মু তোমার বাবার সন্তান। বলেই হাউমাউ করে কাঁদতে শুরু করলো। মনির বলল, আমি ওয়াশরুমে যাবার সময় পরীর রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পাই। রুমের সামনে এসে উকি মেরে দেখতে পাই তোমার বাবা পরীকে ভয় ভীতি দেখিয়ে খারাপ কাজ করতে বাধ্য করছে। আর তুমি সত্যটা না জেনে আমাকে জুতাপিটা করতে চাইছো। এবার বলো তোমার বাবাকে কি শাস্তি দিবে? আমি বুঝতে পারলাম আমি মনিরের সাথে চরম অন্যায় করেছি। তাই হুঙ্কার ছেড়ে বললাম, মনির, তুমি পুলিশকে কল করো, এই চরিত্রহীন লোকটাকে ধরিয়ে নিয়ে যেতে বলো। আমি ওর নামে নারী নির্যাতন ও ধর্ষণের মামলা করব। এটাই হবে ওর চরম শাস্তি। এটাই হবে ইতিহাস। কোনো মেয়ে তার বাবার নামে ধর্ষণ ও নারী নির্যাতনের মামলা করল। কথাটা শোনামাত্র বুড়ো বাবা হাউমাউ করে কান্না করতে লাগলো। সবার কাছে দু হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, রিপা কি তার বাবার বিরুদ্ধে মামলা করতে যেয়ে কি ভালো কাজ করেছে? কমেন্ট করে জানিয়ে দিন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। পরিবেশনায় ও পরিচালনায় স্টার জামাল।